এর আগের ভিডিওতে আমরা ডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে মিন অর্থাৎ যৌগিক গড় নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা কল্পিত গড় পদ্ধতি অর্থাৎ অ্যাজুম মিন মেথড, কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে জানবো বা শিখব। এখন কল্পিত গড় পদ্ধতিটা কেন ব্যবহার করব? কারণ ডাইরেক্ট মেথডে আমরা দেখেছি বা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা দেখেছি যে এক্সআই আর এফআই জল আর পরিসংখ্যাটা যদি খুব মানগুলো বড় বড় হয়ে যায়, তাহলে এক্সআই আর এফআই মানে এফআই এক্সআই যে গুণফলটা, সেই গুণফলটা হিসাব করা খুব জটিল এবং সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। সেই জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাতে ওই গুণগুলো আরও সহজে যাতে করা যায় এবং সময়টা যাতে কম লাগে, সেই জন্য আমরা এই কল্পিত গড় পদ্ধতিটাকে ব্যবহার করব বা অ্যাজুম মিন মেথড। এখন তাহলে কল্পিত গড় পদ্ধতি কেন ব্যবহার করছি না, গুণগুলোকে বা ক্যালকুলেশানটাকে আরও সহজ এবং সরল করার জন্য। তাহলে এখানে এবার এই কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি পরিবর্তন করব, কি এমন পরিবর্তন করব যে যাতে আমরা ওই ক্যালকুলেশনটা সোজা হয়। তাহলে এখানে ওই পরিসংখ্যাটা কিন্তু পরিবর্তন করা যাবে না, পরিসংখ্যাটা বা এফআইটা যেটা, কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে কি কোনটা না, একমাত্র এক্সআইটা, ওই যে চলটা যেটা আমরা সেটা পরিবর্তন করতে পারবো। কিভাবে না, বলছে ওই চল থেকে একটা নির্দিষ্ট মান বিয়োগ করতে হবে, বিয়োগ করে যে নতুন একটা মান পাবো সেটা হচ্ছে নতুন এক্সআই, তার সাহায্যে আমরা যৌগিক গড় নির্ণয় করতে পারবো। প্রথমে আমাদের কি করতে হবে না, এক্সআই থেকে একটা মাঝামাঝি মান বা একটা নির্দিষ্ট মান বেছে নিয়ে ওই প্রত্যেকটা এক্সআই থেকে ওই মানটা বিয়োগ করে আমাদের যৌগিক গড় নির্ণয় করতে হবে। তাহলে এখন ওই যে এক্সআই থেকে যে নির্দিষ্ট একটা মান বেছে নিচ্ছি, এক্সআই থেকে যে একটা নির্দিষ্ট মান বেছে নিচ্ছি, সেই নির্দিষ্ট মানটাকে আমাদের অ্যাজুম মিন বলা হয়, অর্থাৎ কল্পিত গড় বলা হয়। সেটাকে ছোট হাতের এ বা কেউ কেউ বড় হাতের এ দিয়েও চিহ্নিত করে। এ হচ্ছে অ্যাজুম মিন, অ্যাজুম মিনের এটাকে নেওয়া হচ্ছে, সেটাকে এ দিয়ে চিহ্নিত করা হয়। এই যে সেটাকে এই এ দিয়ে চিহ্নিত করা হয়। ওই যে আমরা যেটা ধরছি কল্পিত গড়, যেটা আমরা ধরে নিচ্ছি, কল্পনা করে নিচ্ছি যে এই গড়টা হচ্ছে কল্পিত গড়, সেইটাকে এই ছোটো হাতের এ চিহ্ন দ্বারা বা কোনো কোনো ক্ষেত্রে বড় হাতের এ চিহ্ন দ্বারাও চিহ্নিত করা হয়। এখন এই যৌগিক গড় নির্ণয়ের হিসাব আরও সহজ করার জন্য এই কল্পিত গড় একে সাধারণত x1 x2 xn এর মধ্য থেকে, অর্থাৎ একটা মাঝামাঝি মান বেছে নেওয়া হয়। ওই যে এটা কোনটা নেব, এটা হচ্ছে অর্থাৎ কল্পিত গড় কোনটা নেব, এইটা হচ্ছে ওই যে এক্সআই যে চলগুলো আছে তার মাঝামাঝি একটা মান আমাদের বেছে নিতে হবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। যেমন ধরো এইটা, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। শ্রেণীর সীমানা দেয়া আছে 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, পরিসংখ্যা 12, 20, 25, 20, 13। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শ্রেণীর সীমানাটা ওটা হচ্ছে কন্টিনিউয়াস শ্রেণী, হ্যাঁ, অবিচ্ছিন্ন নয়, এই মানে বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন। শ্রেণীটা হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস শ্রেণী কী করে বুঝবো না, যেখানে শেষ হচ্ছে কোনো একটা শ্রেণীর, যেখানে শেষ হচ্ছে এই যেমন 40-এ শেষ হচ্ছে আবার তারপরেরটা 40 দিয়ে শুরু হচ্ছে, 80-এ শেষ হচ্ছে আবার তারপরেরটা 80 দিয়ে শুরু হচ্ছে, 120-তে শেষ হচ্ছে তারপরেরটা 120 দিয়ে, এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস শ্রেণী হয়ে যাবে। তা এখন এই পদ্ধতিতে আমরা কল্পিত গড় পদ্ধতিতে এই যে টেবিলটা দেয়া আছে বা এই যে পরিসংখ্যার ছকটা দেয়া আছে, সেটা থেকে আমরা কিভাবে গড় নির্ণয় করব।
তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের যে আগের যে টেবিল ছিল সেই টেবিলই থাকবে এবং কিছু বাড়বে। যেমন এর আগে আমরা ছিল শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা এর আগে শ্রেণী সীমানা ছিল, এই যে শ্রেণী সীমানা এইটা এর আগে ছিল। এর আগে শ্রেণী সীমানা ছিল, মানে প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণী সীমানাটা ছিল, এখানেও থাকবে। প্রত্যক্ষ পদ্ধতিতে পরিসংখ্যা ছিল, এখানেও আছে। শ্রেণী মধ্যক, প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণী মধ্যক ছিল, এখানেও থাকবে। তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে কোনটা? এর পরের দুটো স্টেপ, এর পরের স্টেপটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের শ্রেণী সীমানা যেটা দেয়া আছে 0 থেকে 40, 40 থেকে ওই শ্রেণী সীমানা তার শ্রেণী সীমানার রেসপেক্টে যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে সেই পরিসংখ্যাগুলো লেখা হয়েছে, সেটা হচ্ছে FI। এবার শ্রেণী মধ্যক কীভাবে করতে হয়? এর আগে হয়েছে, এর আগে কি হয়েছে না, শ্রেণী মধ্যক হচ্ছে এই যে শ্রেণী সীমানা যে দেয়া আছে যে 0 থেকে 40, সেই 0 আর 40 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 20, 40 আর 80 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, আর 120কে 2 দিয়ে ভাগ করলে 60, অর্থাৎ এই ডিফারেন্সটা কত? 40 করে, সেই জন্য 40 করে সব বেড়ে গেছে। তাহলে শ্রেণী মধ্যক হচ্ছে, এর আগে বলা হয়েছিল শ্রেণী মধ্যক হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। নিম্ন শ্রেণী সীমানা ঊর্ধ্ব শ্রেণী সীমানা দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 40 প্লাস 80, ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 120কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 60, সেটা হচ্ছে শ্রেণীমধ্যক। তাই এরকম প্রত্যেকটার ক্ষেত্রে একই শ্রেণীমধ্যক। এবার কাজ হচ্ছে যে কল্পিত গড় আমাদের একটা কল্পনা করে নিতে হবে। কোনটা কল্পনা করব? যে এই যে শ্রেণীমধ্যক এক্সআইটা যে আছে, এই এতগুলোর মধ্যে যে আছে, এই যে 20 আছে, 60 আছে, 100 আছে, 140 আছে, 180 আছে, এই যে এতগুলো আছে, এর মধ্যে কোনটা আমরা কল্পিত গড় ধরব? বলছে এই যে এই মানগুলোর মধ্যে মাঝামাঝি একটা মান ধরলেই হবে। মাঝামাঝি একটা মান, মাঝামাঝি মান বলতে এখানে 100টাই বোঝাচ্ছে। কেউ যদি 140 ধরে তাও হবে। তাহলে এখানে একটা মাঝামাঝি মান, সেই মাঝামাঝি মানকে আমরা কল্পিত গড় ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে 100টা হচ্ছে কল্পিত গড়। ধরি কল্পিত গড় সমান 100। তাহলে এই কল্পিত গড়টা ছোট হাতের এ দিয়ে চিহ্নিত করা হয় বা বড় হাতের এ দিয়ে চিহ্নিত করা হয়। তা কল্পিত গড় সমান 100। তা এর পরের কাজটা কি না, এর পরের একটা ডেভিয়েশন বের করতে হবে। ডেভিয়েশন কি না, একটা পার্থক্য বের করতে হবে। পার্থক্যটা কিসের না, পার্থক্যটা হচ্ছে যে যেটা আমরা কল্পিত গড় ধরলাম সেইটা থেকেই এই প্রত্যেকটা এক্সআই থেকে বিয়োগ করতে হবে, সেইটা প্রত্যেকটা এক্সআই থেকে বিয়োগ করতে হবে। যেমন আমরা 100 ধরেছি, তাহলে এই 100 থেকে 100 বিয়োগ করলে 100 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 0। আচ্ছা, 140 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 40। 180 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 80। 60 থেকে 100 বিয়োগ করলে কত হবে? -40। 20 থেকে 100 বিয়োগ করলে কত হবে? -80। অর্থাৎ ডিআইটা হচ্ছে এক্সআই মাইনাস এ, যেটা কল্পিত গড় ধরেছি সেইটা হচ্ছে এই শ্রেণীমধ্যকগুলোর প্রত্যেকটা থেকে আমাকে বিয়োগ করতে হবে। এক্সআই থেকে এটা মানে 100টা বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা ডিআই পাবো। তার যখন এইটা হচ্ছে ডিআই, একটা ডেভিয়েশন, পার্থক্যটা পেলাম। তা এই ডিআইটা যখনই পাবো, এরপর আমাদের কি হবে না, এফআই আর ডিআই, এই এফআই আর ডিআই এই দুটোকে গুণ করতে হবে। এফআই আর ডিআই
এফআই আর ডিআই, তাহলে এফআই ডিআই। তাহলে এইখানে এই যে মানগুলো কি ছিল, মানগুলো একটু বড় বড় ছিল বলে এটাকে একটু ছোট করা হলো। এই যেমন 100 থেকে 0 হয়ে গেল, 180, 40 থেকে 40 হয়ে গেল, 180 থেকে 80 হয়ে গেল, এটাকে ছোট করা হয়ে গেল। তাহলে আমাদের এবার এফআইডিআইটা বের করতে হবে। এফআইডিআই হচ্ছে, এফআই হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যাটা কিন্তু ফিক্স থাকবে, এটা কিন্তু কিছু পরিবর্তন করা যাবে না। আর ডিআইটা হচ্ছে এখন আমাদের প্রথমটা হচ্ছে 80 মাইনাস 80, প্রথমটা হচ্ছে মাইনাস 80, প্রথমটা হচ্ছে মাইনাস 80, মাইনাস 40, 0, 40, 80। তাহলে এফআই আর ডিআই, এই পরিসংখ্যা আর ডিআই গুণ করতে হবে, সেটাই হচ্ছে এফআই ইন্টু ডিআই বা এফআই ডিআই। 12-র সঙ্গে 180 মাইনাস 180 গুণ করলে মাইনাস 960, 20-র সঙ্গে মাইনাস 40 গুণ করলে মাইনাস 800, 25-এর সঙ্গে 0 গুণ করলে এটা 0, 20-র সঙ্গে 40 গুণ করলে 800, 13-র সঙ্গে 80 গুণ করলে 1040। তাহলে এইগুলোকে আমাকে এফআইডিআই গুণ করতে হলো। গুণ করার পর এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে টোটাল পরিসংখ্যাটা কত, টোটাল পরিসংখ্যা মানে সামেশান এফআই যোগ করে টোটাল পরিসংখ্যাটা হচ্ছে 90 বেরিয়েছে। আর টোটাল এফআইডিআইটা কত, ওই যে গুণ করে করে যেগুলো পাওয়া গেল সেগুলো হচ্ছে টোটাল এফআইডিআই মানে সামেশান এফআইডিআই। সামেশান এফআইডিআই মানে এফআইডিআই এর যে গুণফলগুলোর যোগফল, গুণ করে যেগুলো পাওয়া গেল তাদের যোগফল। তাহলে এখানে যোগ করার নিয়মটা এইখানে একটু দেখতে হবে, কারণ এইটাই ভুল করে। এখানে এই যে মাইনাস, এখানে এই যে মাইনাসগুলো, এই মাইনাস 960 আর মাইনাস 800, এই দুটো হচ্ছে কি যোগ করে মাইনাস দিয়ে থাকবে 1760, আর এইগুলো হচ্ছে কি প্লাস 800 আর প্লাস 1040, এটা কত 1840। তাহলে 1840, আচ্ছা 1840, তার থেকে কত বললাম 1760, তাহলে এইটা তো বিয়োগ, এই যে মাইনাস 960 আর মাইনাস 800, 1760টা তো বিয়োগ। তাহলে 6 কয় 2 14, 8 দিতে 14, তাহলে 80 হচ্ছে এটা, এই যে 80, এটা হলো 80, মাইনাসগুলো আলাদা হবে প্লাসগুলো আলাদা হবে। তাহলে এইভাবে ক্যালকুলেশনটা দেখতে হবে। তাহলে এইটা করার পর এবার আমাদের নির্ণয় গড় বা যৌগিক গড় এক্ষেত্রে আমরা কি করেছিলাম না, একটা কল্পিত গড় ধরে নিয়েছিলাম, সেই কল্পিত গড়টা শ্রেণীমধ্যকগুলো থেকে প্রত্যেকটা থেকে বিয়োগ করেছিলাম, অর্থাৎ ডিআই সমান কি হয়েছিল না এক্সআই মাইনাস এ ছিল। তাহলে ওই যেটা বিয়োগ করা হয়েছিল সেটা এখন এই আমরা যৌগিক গড় নির্ণয় করার সময় যোগ করতে হবে। এটা আমরা বিয়োগ করেছি, এই যে এটা বিয়োগ করেছিলাম সেটা এখন যোগ করতে হবে। তারপরে আমাদের যে সূত্র সামেশান এফআইডিআই, এখন এফআইডিআই আছে, সামেশান এফআইডিআই বাই সামেশান এফআই। তাহলে আমাদের যেটা বিয়োগ করেছি শুধু সেটা যোগ করে দিতে হবে, আর তারপরে প্লাস সামেশান এফআইডিআই বাই সামেশান এফআই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এটা কি ধরেছিলাম, এটা হচ্ছে কল্পিত গড়টা কত 100, এই যে 100, কল্পিত গড়টা হচ্ছে 100, সামেশান এফআইডিআই কত ছিল 80, এই যে 80, সামেশান এফআই কত ছিল 90,
তাহলে এটাকে এবার যোগ আর ভাগ করে এইটা হচ্ছে প্রায়, এইটা হচ্ছে প্রায়, কারণ মেলেনে বলে দশমিকের পর 2 ঘর আসন্ন মানে করে রেখে দিলেই হবে। এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে গেলে আমরা এইভাবে নির্ণয় করব। তা এখন এই ক্যালকুলেশান এখানে দেখতে পাচ্ছি যে এই যে গুণগুলো বড় বড়, একটু আরও মানে একটু ছোট হয়েছে কিন্তু বড় বড় আছে। যদি আরও যদি ছোট করা হয়, ক্যালকুলেশানটাকে যদি আরও সহজতর করা হয়, যাতে ভুল আমাদের যদি কম হয়, তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করব। সেই পদ্ধতিটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথড হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। আচ্ছা, ওপরেরটা একটু বলা হয় না, যৌগিক গড় নির্ণয়ের ওপরের পদ্ধতিটাকে কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজোমিন বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুত পদ্ধতি বলা হয়। গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে বা কল্পিত গড় পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করা যায়, তবে তথ্যের সাংখ্যমান বড় হলে কল্পিত গড় পদ্ধতি বা যৌগিক গড় নির্ণয় করা সুবিধাজনক, যেটা আমি আগেই বলেছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই ক্যালকুলেশানগুলো আরও যদি সোজা করতে হয়, আমাদের ভুল যত বড় বড় গুণ হবে, ভাগ হবে, সেগুলো তত বেশি ভুল হবে, তাতে আমাদের ক্যালকুলেশান করতে অসুবিধা হয়। যাতে আমাদের ক্যালকুলেশানটা আরও সোজা হয়, সেই জন্য আমরা আর একটা পদ্ধতি ব্যবহার করব। উত্তর একই বেরোবে কিন্তু পদ্ধতিগুলো আলাদা। সেই পদ্ধতিটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতি। বলছে তুলনামূলকভাবে আরও সহজে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিকে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড বলা হয়। তুলনামূলকভাবে আরও সহজে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিকে, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। নিচে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করো। একটা শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানাটা খেয়াল রাখতে হবে যে এটা কন্টিনিউয়াস শ্রেণী আছে কিনা। যদি কন্টিনিউয়াস শ্রেণী না থাকে আমাদের কন্টিনিউয়াস করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কন্টিনিউয়াস আছে। তাহলে এখানে এই যে আমরা আগে যে কল্পিত গড় পদ্ধতি করেছিলাম, সেই কল্পিত গড় পদ্ধতিতে যা ছক ছিল সে একই ছক থাকবে। কি ছক ছিল দেখে নেওয়া যাক। সেখানে শ্রেণী ছিল, এখানেও শ্রেণী আছে। পরিসংখ্যা ছিল, এখানেও পরিসংখ্যা আছে। শ্রেণীমধ্যক ছিল, এখানেও শ্রেণীমধ্যক আছে। আচ্ছা, ওখানে একটা ওই যে কল্পিত গড় ধরে নিয়ে একটা ডেভিয়েশন বের করেছিল, ডিআই ছিল, সেখানেও ডিআই আছে। শুধু এখানে একটা বাড়লো ইউআইটা কি? ইউআই হচ্ছে এই যে ডিআই থেকে এই যে ডিআইগুলো যে বেরোলো, সেই ডিআইটাকে মানে -60 -30 0 যাই হোক, সেইটাকে এইচ বলতে কি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে শুধু ভাগ করে আরও ছোট করে নিতে হবে। তাহলে এখানে এটা দেখা যাক কি ব্যাপারটা আছে। তাহলে আমাদের শ্রেণীগুলো লেখা হয়েছে। শ্রেণীটা 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। পরিসংখ্যা 12, 15, 20, 25, 8। এই পরিসংখ্যাগুলো সামেশান করলে হচ্ছে কত? 80। সামেশান এভাবে সমান 80। শ্রেণীমধ্যক কি বলেছিলাম? নিম্ন শ্রেণী সীমানা ঊর্ধ্ব শ্রেণী সীমানা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। নিম্ন শ্রেণী সীমানা ঊর্ধ্ব শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে 30, 60, যেমন দ্বিতীয়টা বলছি 30 আর 60 থেকে 90 45। আরও সহজে একটা বের করার পর আরও সহজে বলেছিলাম কত ডিফারেন্স কত আছে। 30 থেকে 60 মানে 30 করে ডিফারেন্স আছে। এই যে 30টাই হচ্ছে এইচ, মানে শ্রেণী দৈর্ঘ্যটা কত সেইটাকে এইচ বলা হয়। শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 30 করে। তাহলে এর সঙ্গে 30 যোগ করলে, যেমন 15-র সঙ্গে 30 যোগ করলে 45, তার সঙ্গে 30 যোগ করলে 75, তার সঙ্গে 30 যোগ করলে 105, তার সঙ্গে 30 যোগ করলে 135, ইত্যাদি এইভাবে। তাহলে আমাদের শ্রেণীমধ্যক এগুলো আগেও করা হয়েছিল। তাহলে আগেও করা হয়েছে শ্রেণীমধ্যকটা। আর ডিআইটা কি বলেছিলাম না, আমাদের এমন একটা কল্পিত গড় ধরে নিতে হবে, অ্যাজোমিন ধরে নিতে হবে, যাতে ওই সংখ্যাটা মাঝামাঝি থাকে। তাহলে এখানে হচ্ছে কল্পিত গড়টা কত না, এখানে হচ্ছে 75। এটাকে ধরে নিচ্ছি, কল্পিত গড়টা হচ্ছে
75 75, সেটাকে এ দিয়ে সেইটাই অ্যাজুমিন এ। তারপরের স্টেপটা কি বলেছিলাম? তারপরের স্টেপটা বলেছিলাম যে একটা ডেভিয়েশন করতে হবে, মানে শ্রেণীমধ্যকগুলোর প্রত্যেকটা থেকে 75 বিয়োগ করতে হবে। তাহলে 75 থেকে 75 বিয়োগ করলে 0, 105 থেকে 75 বিয়োগ করলে 30, 135 থেকে 75 বিয়োগ করলে 60, 45 থেকে 75 বিয়োগ করলে -30, 15 থেকে 75 বিয়োগ করলে -60। সেটা হচ্ছে ডিআই বলেছিলাম, অর্থাৎ এক্সআই থেকে এ বিয়োগ, মানে এই শ্রেণীমধ্যকগুলোর প্রত্যেকটা থেকে এ বিয়োগ করতে হবে। এ মানে 75 বিয়োগ করলে এগুলো পাওয়া যাবে। এবার নতুন যে জিনিসটা হচ্ছে, সেই নতুন জিনিসটা হচ্ছে ইউআই। সেই নতুন জিনিসটা হচ্ছে ইউআই। ইউআইটা কি? আচ্ছা, এখানে শ্রেণী দৈর্ঘ্য কত? এই যে 0 থেকে 30, 30 থেকে 60, এইগুলোকে শ্রেণী দৈর্ঘ্য মানে ডিফারেন্সটা কত করে? ডিফারেন্সটা 30 করে, 30 করে। সেই জন্য এইটাকে বলা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। সেই শ্রেণী দৈর্ঘ্যটাকেই এইচ বলা হচ্ছে। শ্রেণী দৈর্ঘ্যটাই হচ্ছে এইচ। তাহলে এখন এই যে ইউআই সমান এই ডিআইটাকে এইচ দিয়ে ভাগ করতে হবে, মানে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে -60কে 30 দিয়ে ভাগ করলে -2, -30কে 30 দিয়ে ভাগ করলে -1, 0কে 30 দিয়ে ভাগ করলে 0, 30কে 30 দিয়ে ভাগ করলে 1, 60কে 30 দিয়ে ভাগ করলে 2, এইভাবে বের করতে হবে। সেইটাই হচ্ছে ইউআই। মানে কি করা হলো না, ডিআইটাকে আরও ছোট করা হলো। কি করে ছোট করা হলো না, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে। ডিআইগুলোকে এই যে শ্রেণী দৈর্ঘ্য সব 0 থেকে 30, 30 থেকে 60, 30 করে ভাগ করে আরও ছোট করা হলো। এরপরের কাজ কি হবে? এরপরের কাজ হচ্ছে, তাহলে আমাদের এখন ডিআই শ্রেণীমধ্যকটাকে ছোট করে ডিআই করা হলো, ডিআইটাকে ছোট করে ইউআই করা হলো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি না, এই পরিসংখ্যার সঙ্গে এফআই এর সঙ্গে এই যে ইউআই এইটাকে গুণ করতে হবে। তাহলে এফআই ইউআই গুণ করলে কি হবে? এফআই ইউআই গুণ করলে হবে এই যেমন 12 -2 গুণ করলে কত হবে? -24। 15 -1 গুণ করলে হবে -15। 20 0 গুণ করলে 0। 25 1-এর সঙ্গে গুণ করলে -25। 8-এর সঙ্গে 2 গুণ করলে 16। তাহলে এটা এফআই ইউআইটা করা হলো। তাহলে গুণগুলো কত সহজ এবং সরল হয়ে গেল, মানে সোজা হয়ে গেল। তাহলে এরপরে আমাদের কি করতে হবে? এরপর আমাদের যেমন নিয়ম, এই যে এদের সামেশান এফআই পরিসংখ্যাগুলোর যোগ, আর ওই যে এফআই ইউআই যেটা বেরোলো তাদের যোগফলটা 2 বেরিয়েছে। এই যে যোগফলটা 2 বেরিয়েছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। কি সূত্র ইউজ করতে হবে? আচ্ছা, এর আগে কল্পিতকর পদ্ধতিতে বলেছিলাম যে যেটা অ্যাজুমিন ধরা হয়েছিল, অর্থাৎ বিয়োগ করা হয়েছিল, সেটা যোগ করতে হবে। এক্ষেত্রেও যোগ করতে হবে। আর এক্ষেত্রে যেটা ভাগ করা হয়েছিল, এই যে এইচটা, যেটা ভাগ করা হয়েছে, এই যে এইচটা, অর্থাৎ এইচটা, সেটাকে এখানে গুণ করতে হবে। যেটা বিয়োগ করা হয়েছিল সেটা যোগ, যেটা বিয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে যোগ, আর যেটা ভাগ করা হয়েছিল সেটা গুণ। তারপরে এবার সামেশান। তার মানে আমাদের কি বেরোলো না, যেটা ধরা হয়েছিল অ্যাজুমিন প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু ওই যে যেটা ভাগ করা হয়েছিল সেটা গুণ করতে হবে। অর্থাৎ যেটা বিয়োগ করা হয়েছিল সেটা যোগ, আর যেটা ভাগ করা হয়েছিল সেটা গুণ। এ প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু এইচ। তাহলে এখানে এ হচ্ছে কত? এ হচ্ছে 75, এই যে অ্যাজুমিন 75। আর সামেশান এফআই ইউআইটা কত? এই যে সামেশান এফআই ইউআইটা 2 বেরিয়েছে, 2। আর সামেশান এফআইটা কত? সামেশান এফআইটা এই যে 80 বেরিয়েছে, 80। আর ইন্টু এইচটা কত? এইচটা 30, ওই যে শ্রেণী দৈর্ঘ্যটা
করে ক্যালকুলেশন করে যা হবে সেটাই হবে উত্তর। অর্থাৎ ক্যালকুলেশনটা আমাদের আরও সোজা হয়ে গেল। তাহলে এইভাবে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো করতে গেলে এই ছকটাকে আমাকে মেনটেন করতে হবে। তা এইখানে এই যে ওপরে লেখা আছে এই যে কল্পিত গড়, এটা প্রথমেই না লিখে এটা এই যে কল্পিত গড় ধরি, কল্পিত গড় এ সমান 75, শ্রেণী দৈর্ঘ্য সমান 30। তোমরা কি করবে, এইখানটা লিখবে, এই জায়গাটা লেখার পর তারপরে গড় নির্ণয় করবে। কারণ প্রথমেই তো আমরা গড় পেয়ে যাচ্ছি না, আগে তো আমাদের এই ছকটা তৈরি করতে হবে, তারপর তো আমরা কল্পিত গড় শ্রেণী দৈর্ঘ্যটা লিখতে পারবো। তাহলে এইখানটা এই জায়গাটা লেখার পর ছকটার পর লিখে তারপর নির্ণয় গড় ওইটাকে লিখবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের স্টেপ ডেভিয়েশন মেথড পদ্ধতিতে বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, ক্রম বিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে পারবো।